প্রিয় লিসেনার্স, এখন যে স্টোরিটি আমি আপনাদের সামনে শেয়ার করব, এটি আসলে একটি স্টোরি না, পরপর দুটি স্টোরি। এই দুটি স্টোরি আমাকে দিয়েছে পশ্চিমবঙ্গের হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়িতে অবস্থান করা সন্তু ঘোষ। সন্তু ঘোষের এর আগে একটি ঘটনা এখানে এই চ্যানেলে প্রচারিত হয়েছে যে নিশির ছলনায় পিসি। এই ভিডিওটি আপনারা আমাদের এই চ্যানেলে দেখে থাকবেন, যেটি এই সন্তু ঘোষের একজন পিসি, তার নাম ছিল রাধা, তার সঙ্গে ঘটেছিল। এই ঘটনাটি অনেকেরই ভালো লেগেছে। তো প্রিয় লিসেনার্স, আপনাদের ভালোবাসায় সন্তু ঘোষ আরো দুটি স্টোরি আমাকে দিয়েছে আমাদের ঈদ স্পেশাল কার্নিভালের জন্য। তো আমি এই স্টোরি দুটি এই ভিডিওতে একত্রে দিব, ইনশাল্লাহ আপনাদের সকলের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। এই ঘটনাটি সন্তু ঘোষ সংগ্রহ করেছে তার প্রতিবেশী ঠাকুরদার কাছ থেকে, আর যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে সতীশ সরকার। ঘটনাটির সময়কাল আজ থেকে প্রায় 40 বছর আগের, 1980 সালের দিকের ঘটনা। অবশ্য যে দুটি ঘটনাই সন্তু ঘোষ আমাকে দিয়েছে, এই দুটি ঘটনার সময়কাল প্রায় কাছাকাছি আর কি। তো সতীশ সরকার উনি পেশায় ছিলেন একজন জেলে। উনি দিনের বেলা টুকটাক অন্য কাজ করতেন, আর রাতের বেলা, স্পেশালি গভীর রাত যখন হতো, রাত 12টার পরে উনি, ওনার বাড়ির কাছে নদী ছিল, ওই নদীতে উনি মাছ ধরতে চলে যেতেন। ওনার নৌকা ছিল না, উনি ঝাঁকি জাল, বা আমরা স্থানীয় ভাষায় যেটাকে খেও জাল, আর সঠিক শব্দ হচ্ছে ঝাঁকি জাল। তো ওই খেও জাল বা ঝাঁকি জাল দিয়ে উনি মাছ ধরতেন আর কি। তো উনি এক রাত্রে যখন মাছ ধরার জন্য যাবেন প্রতি রাতের মতো, তো উনি যখন বের হবেন, সবকিছু রেডি করেছেন, ওনার যে সমস্ত সরঞ্জামাদি, জাল, তারপরে ঝুড়ি, এই জিনিসগুলো। তো ওই সময় ছিল বর্ষাকাল। হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়, সাথে ঝড়ও শুরু হয়। তো থামছেই না। উনি চিন্তা করলেন যে এখন যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এটা তো আসলে থামার কোনো লক্ষণ দেখি না, থাক, আজকে রাত্রে আর মাছ ধরা সম্ভব হবে না মনে হচ্ছে, আজকে রাত্রে আর যাবো না। এই চিন্তা করে উনি আবার শুয়ে পড়েন। তো উনি যখন শুয়ে পড়েছেন, বাইরের ঝড় বৃষ্টির কারণে ওনার ঘুম সহজে আসছিল না। উনি দেখলেন যে ঘন্টাখানেক পরে বৃষ্টি কমে এসেছে আর ঝড়ও থেমে গেছে, কিন্তু তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এমত অবস্থায় সতীশ সরকার উনি চিন্তা করলেন যে এই ঝিরঝির বা গুড়ি গুড়ি বৃষ্টিতে নদীতে মাছ ভালো পাওয়া যায়, খেও জাল যখন দেয়া হয় তখন ভালো মাছ পাওয়া যায়। চিন্তা করেন এখনই মাছ ধরার উপযুক্ত সময়, তো ঘন্টাখানিক চলে গেছে, তাতে কোনো সমস্যা নাই, এখন আবার বের হই। এই চিন্তা করে উনি হালকা বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বের হয়ে যান। উনি তখন ঘড়িতে দেখতে পান রাত প্রায় 2টো বাজে। উনি চিন্তা করলেন যে ভোর হতে তো আর খুব বেশি দেরি নাই, হয়তো সর্বোচ্চ ঘন্টা 3 উনি মাছ ধরতে পারবেন। তারপরে উনি বের হলেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাকে সন্তু ঘোষ যেভাবে বলেছে, সেটি হচ্ছে যে এই সতীশ সরকার উনি পেশায় জেলে এবং দিনের বেলা অন্যান্য কাজ করলেও উনি আর একটা কাজ জানতেন, সেটা হলো ঝাড়ফুঁক। গ্রামের বেশ কিছু মানুষ ওনার কাছে ছোটখাটো বিভিন্ন সমস্যা নিয়ে আসতেন, উনি ঝাড়ফুঁক করতেন। উনি ওনার সাধ্যমতো চেষ্টা করতেন তাদেরকে সহযোগিতা করার জন্য। তো উনি সাধারণত যখন বাড়ি থেকে বের হতেন রাতের বেলা, তখন উনি নিজের শরীরকে ঝাড়ফুঁক দিয়ে বন্ধ করে নিতেন, কারণ উনি এটা জানতেন। আর যারা রাতের বেলা মাছ ধরে তারা সবাই জানে যে মাছ রাতের বেলা ধরতে গেলে টুকটাক বিভিন্ন সমস্যা কিন্তু হয়, প্যারানরমাল সমস্যা, কেউ এসে মাছ চায়, এইরকম কিন্তু অসংখ্য ঘটনা আমরা এর আগেও শুনেছি বা আমরাও বিভিন্ন সময় বলেছি। আর এটা হওয়ার হামেশা আসলে ঘটে, এটা উনি জানতেন। এই জন্য বাড়ি থেকে যখনই বের হতেন তখন ওই শরীর বন্ধ করে বের হওয়ার চেষ্টা করতেন আর কি। তো প্রতিদিনের মতো তিনি সেভাবেই বের হয়ে যান, ওই নদীতে চলে যান, বাড়ির কাছেই নদী ছিল। তো উনি যখন জাল ফেলা শুরু করেছেন, উনি দেখতে পান যে ওনার ওই ঝাঁকি জালে বেশ চিংড়ি মাছ ধরা পড়ছে। তো উনি যখন একটা জায়গায় জাল ফেলেন, ওখান থেকে যখন কিছু চিংড়ি মাছ পান, একই জায়গায় আবার জাল ফেললে সেখানে পান না, সেখান থেকে আরেকটু সাইডে সরে গেলে সেখানে উনি জাল ফেলে সেখানে চিংড়ি মাছ পান।
তো এইভাবে উনি একবার জাল ফেলেন, সেখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে আবার জাল ফেলেন, সেখান থেকে এগিয়ে গিয়ে আরেকবার জাল ফেলেন। এইভাবে উনি প্রচুর চিংড়ি মাছ উনি পেয়ে যান আর কি। তো এভাবে উনি মাছ ধরতে ধরতে এমন সাইড দিয়ে মাছ ধরতে ধরতে চলে যাচ্ছিলেন, সেই দিক দিয়ে সাধারণত নদীর ওই সাইডটা দিয়ে আসলে সাধারণত খুব কম লোকই মানে জাল ফেলে আর কি, বা মাছ ধরতে যায় রাতের বেলা। তো উনি ওই সাইড দিয়ে চলে যাচ্ছেন, যেহেতু মাছ উনি বেশি পাচ্ছেন, স্বাভাবিকভাবেই যাওয়াটাই স্বাভাবিক। তো হঠাৎ যেটা হয় সেটা হচ্ছে, উনি যখন জাল ফেলেছেন, ওনার জাল মনে হচ্ছে নিচে ভারী কোনো কিছুতে আটকে গেছে। উনি কিছুতেই জাল টেনে তুলতে পারছেন। উনি চিন্তা করলেন যে বেশি টানাটানি করলে তো জাল ছিঁড়ে যাবে। এই জন্য যেটি করেন সেটি হচ্ছে, উনি নদীতে নেমে পড়েন। নেমে পড়ে ডুব দিয়ে জাল ছাড়ানোর চেষ্টা করেন। উনি যখন ডুব দিয়ে উনি জাল ছাড়ানোর জন্য নিচে নেমেছেন, মানে নিচে, তো উনি দেখার চেষ্টা করছিলেন বা বোঝার চেষ্টা করছেন, কারণ রাতের মানে উপরে সূর্য থাকলে না হয় দিনের বেলা কিছুটা টের পাওয়া যায়, কারণ পানির নিচেও তো একটু আলো যায়, আর রাতের বেলা তো কোনো আলো নেই। তো উনি হাতে বোঝার চেষ্টা করছিলেন যে আসলে কিসের সাথে ওনার জালটা বেঁধে গেছে। তো উনি যখন হাত টানো শুরু করেছেন, হঠাৎ একটা জায়গায় ওনার হাত পড়ে যায়। তো উনি ফিল করেন খুব ভারী কোনো কিছুর সাথে জালটা আটকে গেছে, এবং যেটার সাথে আটকে গেছে সেই জিনিসটা বেশ শক্ত না, মানে নরম নরম কিছু একটা, এরকম মনে হচ্ছে। তারপরে উনি, ওনার দম কিন্তু ভালোই ছিল। যারা সাধারণত যারা জেলে বা এই মানে যারা ভালো সাঁতার জানে, এদের কিন্তু পানির নিচে বেশ স্বাভাবিক আমরা যারা আছি তাদের থেকেও বেশ কিছু সময় তারা কিন্তু ডুব দিয়ে থাকতে পারে। এই জন্য একটু সময় উনি বেশি সময় নিয়ে উনি জালটা ছাড়াতে সক্ষম হন, এবং উনি আবার উঠে পড়েন, উপরে উঠে পড়ে জালটা তখন টেনে তোলেন। টেনে তোলার পরে উনি জাল যখন ছাড়াচ্ছিলেন, বেশ কিছু ময়লা আবর্জনা জালের সাথে ছোট ছোট ডালপালাও লেগে গিয়েছিল। উনি যখন সেগুলো পরিষ্কার করছিলেন, হঠাৎ উনি একটা শব্দ শুনতে পান। মনে হচ্ছে নিচে ভুস করে পানির নিচ থেকে কিছু একটা ভেসে উঠেছে। উনি সামনে তাকিয়ে, চাঁদের আলো তখন বেশি ছিল না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল, ঘুটঘুটে অন্ধকার একদম ছিল না, কিন্তু তারপরও কিছুটা আলো ছিল। তখন কিন্তু বৃষ্টি মানে কখনো গুড়ি গুড়ি হচ্ছিল, কখনো থেমে যাচ্ছিল। মেঘের আলো, মানে মেঘের ভিতর থেকে কখনো কখনো চাঁদ বের হয়ে আসছিল। তো ওই সময় মাঝে মাঝে কিছু আলো এবং বিদ্যুৎ যে চমকাচ্ছিল মাঝে মাঝে অন্য সাইডগুলোতে, সেই আলোতেও উনি একটি ভয়ানক জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে ঠিক যেই জায়গাটাতে ওনার জাল আটকে গিয়েছিল, সেইখানে একটি লাশ ভেসে উঠেছে, এবং উনি খুব বেশি দূরে ছিলেন না সেই লাশ থেকে, এবং স্পষ্টভাবে দেখতে পান ওই লাশটি একজন মহিলার লাশ। উনি এটিও দেখেন যে মনে হচ্ছে মানে এটি সদ্য মারা গেছে এমন কোনো একজন মানুষের। যেহেতু উনি রাতে মাছ ধরতেন এবং দুষ্টু জিনের মায়াজাল সম্পর্কে ওনার টুকটাক ধারণা ছিল, উনি বুঝতে পারেন যে এটি কোনো স্বাভাবিক লাশ নয়, কারণ সদ্য মারা যাওয়া কোনো লাশ এভাবে ভেসে ওঠার কথা নয়। নিশ্চয়ই এটি প্যারানর্মাল কিছু, কারণ লাশ যদি ফুলে যেত তাহলে ভেসে উঠতো, কিন্তু এই লাশটা কেন ভেসে উঠেছে? নিশ্চয়ই তাকে এখানে ক্ষতি করার চেষ্টা করছে। এই জন্য উনি সেখান থেকে দ্রুত অন্যদিকে যাত্রা শুরু করেন। উনি আর পেছন ফিরে তাকানো নাই। ওনার ধারণাটা আসলে অমূলক ছিল না, ধারণাটা আসলে সত্যিই ছিল। তো উনি আর একদিকে চলে যান। ওই নদীর আর একটা সাইডে ছোট একটা খালের মতো আছে, এবং ওই খালের সাইডে অসংখ্য কেওড়া গাছ রয়েছে। ওই কেওড়া গাছের মধ্যে কি হয়, ওই নদীতে যখন জোয়ার আসে তখন ওই জোয়ারের পানিগুলো ওই যখন ওই কেওড়া গাছের শিকড়ের মধ্যে ঢুকে যায়, কারণ আমরা তো জানি যে কেওড়া গাছ কিন্তু বেশ লম্বা লম্বা শিকড় থাকে এবং শিকড়ের মধ্যে ফাঁপা থাকে। যারা সেন্ট মার্টিন গিয়েছেন বা অন্য সাইডে বিভিন্ন জায়গায় কেওড়া গাছ রয়েছে, তারা কেওড়া গাছের শিকড় সম্পর্কে টুকটাক ধারণা আছে। তো কেওড়া গাছের মধ্যে কি হয়, অসংখ্য মাছ ঢুকে থাকে। তখন ওই মাছগুলো তো আসলে জাল দিয়ে ধরা যায় না, হাতড়ে হাতড়ে ধরতে হয়। উনি অবশ্য চিন্তা করেছেন যে মাছ তো এবার অনেক পেয়েছি, তো এখন আর মাছ ধরবো না, এখন কাঁকড়া ধরবো। তো কাঁকড়া তো সাধারণত কামড় দিতে পারে। কাঁকড়ার সামনে দেখবেন যে মানে দুটো মানে হাতের মতো আছে, সেগুলো দিয়ে অনেক সময় চাপ দিয়ে ধরে। মানে আমরা যে অনেক সময় আমরা প্লাস
দিয়ে অনেক সময় তারটার কাটি, ওরকম প্লাসের মতো আছে না কাঁকড়ার মাথার উপরে দুইটা, ওটা দিয়ে অনেক সময় তারা কামড় দেয়। এই জন্য কাঁকড়া ধরার সময় হাতে গামছা বা নরম কিছু পেঁচিয়ে নিতে হয়, যাতে করে কামড় দিলেও হাতে কোনো আঘাত না লাগে। উনি হাতের সাথে গামছা মানে পেঁচানোর পরে কাঁকড়া ধরা শুরু করেন। অবশ্য তার আগে যে কাজটি করেছেন, ওনার জাল এবং যে ঝুড়ির মধ্যে মাছ রেখেছেন সেটা একটু দূরে উনি রেখে দেন। রেখে দিয়ে উনি ওই কেওড়া গাছের শেকড়ের মধ্যে দিয়ে কাঁকড়া ধরা শুরু করেন। তো কাঁকড়া ধরছেন, বেশ কিছু কাঁকড়া পাচ্ছেন। কাঁকড়া ধরার জন্য আবার আরেকটা ছোট ঝুড়ি ছিল ওনার, তার মধ্যে কাঁকড়াগুলো রাখছিলেন। তো উনি কাঁকড়া বেশ খানিকক্ষণ ধরার পরে চিন্তা করলেন যে কি অবস্থা, আমার চাল টাল পিছনে আছে, কি অবস্থা, একটু তাকান। তাকিয়ে উনি একটা অদ্ভুত জিনিস দেখতে পান। উনি দেখেন ওনার যে মাছের ঝুড়ি এবং জাল যেখানে রাখা আছে, ওই মাছের ঝুড়ির পাশে কোনো একজন মানুষ বসে আছে। দূর থেকে খুব বেশি বোঝা যাচ্ছিল না, কারণ তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তখন কিন্তু চাঁদের আলো নাই, জাস্ট খালি বিজলি চমকাচ্ছিল, ওই আলোতে কিছুটা বোঝা যাচ্ছিল। উনি দেখতে পান একজন মানুষ। তো উনি চিন্তা করেন যে কি ব্যাপার, অন্যদিন তো রাতের বেলা আমার মতো আরো অনেক জেলে মাছ ধরতে আসে জাল নিয়ে, কেউ নৌকা নিয়েও আসে যাদের নৌকা আছে, তো আজকে তো আসলে সারা পথে কাউকে দেখি নাই। উনি আবার এটা চিন্তা করেন যে যারা মাছ ধরতে আসে অনেক সময় কে কতটুকু মাছ পেয়েছে, এই জেলেরা নিজেরা নিজেদের ওই অন্যের ঝুড়ির দিকে তাকায়, দেখে যে কে কতটুকু মাছ পেল। উনি চিন্তা করেন যে এমন কেউ আমার ঝুড়ির এখানে এসে দেখছে কিনা, কিন্তু দেখলে তো এভাবে বসে থাকার কথা না, দেখে চলে যাওয়ার কথা, বা আমাকে ডাক দেওয়ার কথা যে কি কতটুকু মাছ পেলি, এভাবে বলার কথা, কিন্তু কোনো কিছু না বলে এরকম বসে আছে। হঠাৎ ওনার মনে পড়ে যে আচ্ছা, একটু আগে একটা মহিলার লাশ দেখেছিলাম। কেন যেন এই মানে মানুষটাকে তো পুরুষ মানুষ বলে মনে হচ্ছে না, যতটুকু বিদ্যুতের আলোতে বা অন্যভাবে বোঝা যাচ্ছে। তখন ওনার শির দ্বারা নেমে একটা ভয়ের শিহরণ নেমে যায়। উনি চিন্তা করেন, যা কাছে গিয়ে দেখি এটা কে আসলে। উনি সাহস সঞ্চয় করে কাছে যান। কাছাকাছি গিয়ে উনি যা দেখতে পান, এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন। উনি দেখতে পান এটি সেই মহিলা, যে মহিলার লাশ একটু আগে ভেসে উঠেছিল। মহিলাটি তার দিকে তাকিয়ে থাকে এবং সে বলে ওঠে, ইরে, আজকে তো আমার কারণে অনেকগুলো মাছ পেলি, আমাকে কিছু মাছ দিয়ে যা, আমাকে মাছ দিবি না? যেহেতু উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন, উনি এটাও জানতেন যদি কোনো দুষ্টু জিনকে মাছ ধরার সময় একবার মাছ দেয়া শুরু হয়, ও প্রতিদিন এসে ডিস্টার্ব করবে এবং মাছ চাইবে, এই জন্য কোনো মাছ দেয়া যাবে। উনি যে কাজটি করেন, মানে এটা দেখার সাথে সাথে আবার ওনার জানা যেই মন্ত্র আছে সেগুলো পড়ে শরীরটাকে বন্ধ করে ফেলেন এবং তারপরে বলেন যে না, আমি তোকে কোনো মাছ দেব না। যখন বলে মাছ দেব না, তখন ওই মহিলার অবয়বটি ভয়ানক চেহারা ধারণ করে, যেটি দেখে উনি আসলে ভয় পেয়ে যান। উনি চিন্তা করেন যে আসলে আমাকে সাহস ধরে রাখতে হবে, ভয় পেলে চলবে না। উনি ওইখান থেকে সরে আসেন, চিন্তা করেন যে এর সাথে কথা বলতে গেলে আমার ক্ষতি করার চেষ্টা করবে, আর আমি ভয় পাচ্ছি যদি এ বুঝতে পারে তাহলে সত্যি আমাকে পানির মধ্যে চুবিয়ে মারবে আজকে রাত্রে। এখানে লিসেনের একটা বিষয় বলে রাখা ভালো, যে যদি কোনো জিনিস দেখে ভয় পাওয়া যায়, দ্রুত যেই দোয়া কালামগুলো আমরা জানি সেগুলো পরে শরীর বন্ধ করে দিতে হবে এবং চেষ্টা রাখতে হবে সাহসটা ধরে রাখার। আমরা যদি বেশি ভয় পাই তাহলে ওরা কিন্তু আরো বেশি ক্ষতি করার চেষ্টা করে। তো যাই হোক, উনি কি করেন, উনি পেছন দিকে ঘুরে আবার ওই কাঁকড়া ধরার জন্য আসতে থাকেন। তো হঠাৎ পেছন থেকে গড় 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 শব্দ উনি পান। উনি চিন্তা করেন কি ব্যাপার, হঠাৎ এরকম গড় গড় শব্দ। উনি আবার পেছন ফিরে তাকান। উনি যখন পেছন ফিরে তাকান তখন দেখেন এখানে আর কোনো মহিলা নেই, কিন্তু ওইখানে বড় আকৃতির একটা কালো বিড়াল ওনার মাছের ঝুড়ির ওইখানে ঘুরঘুর করছে। উনি বুঝতে পারেন যে এটিও কোনো স্বাভাবিক বিড়াল নয়, এটিও প্যারানর্মাল কিছু। তো উনি সেদিকেও পাত্তা না দিয়ে আবার চলে আসতে থাকেন। উনি বুঝতে পারেন যে ওরা মাছের সহজে কোনো ক্ষতি করতে পারবে না। আর মাছেরও কোনো ক্ষতি করতে পারবে না।
কিন্তু ওনার ধারণাটা আসলে ভুল ছিল। পেছন থেকে ভয়ানক একটি আওয়াজে ওই মহিলাটি আবারও বলে ওঠে, মাছ দিবি না, তবে জানটা দিয়ে যা। তখন উনি সত্যি ভয় পান। উনি বুঝতে পারেন যে আজকে ওনার একটা ক্ষতি হবেই। তখন উনি এই জাল এবং মাছ ফেলে জীবন বাঁচানোর জন্য দৌড়ানোর চেষ্টা করেন। শরীরের সর্বশক্তি দিয়ে উনি দৌড়ানোর চেষ্টা করলেও উনি পায়ে তেমন কোনো জোর পাচ্ছিলেন না। তারপরও উনি আগাচ্ছিলেন, কিন্তু মনে হচ্ছিল ওনার শরীর অনেক ভার হয়ে গেছে, উনি কোনো মতে আগাতে পারছিলেন না। উনি ওনার ধর্মের যে মন্ত্রগুলো জানতেন সেগুলো পড়ার চেষ্টা করছিলেন, এগুলো পড়তে পড়তে উনি চলে যাচ্ছিলেন, মানে এগিয়ে যাচ্ছিলেন। তো সাধারণত দেখা যাচ্ছে যে নদীর পাড়ে কিন্তু মানে যে সমস্ত কিছু কিছু জায়গায় শ্মশান থাকে। তো এমনই একটি শ্মশান ছিল নদীর কাছেই। তো উনি যেদিকে দৌড়াচ্ছিলেন ওদিকে শ্মশান ছিল। উনি শ্মশানের কাছে গিয়েই মোটামুটি শ্মশানের উপরেই সেন্সলেস হয়ে পড়ে যান। কতক্ষণ উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন তা উনি বলতে পারেন না। তবে ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন যে ভোরের আলো কেবল ফুটছে। উনি ওনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করেন এবং উনি যখন উঠে বসেন উনি দেখেন ওনার বুকে এবং পেটে ভয়ানক ভাবে গভীর ভাবে আঁচড়ের দাগ রয়েছে। ওনাকে কেউ আসলে খুঁজে পায়নি, কারণ ওই রাত্রে তো আসলে তেমন কেউ মাছ ধরতে আসেইনি, বৃষ্টি টিষ্টি বিভিন্ন কারণে, যার কারণে ওনাকে আসলে কেউ উদ্ধার করেনি। শ্মশানের দিকে তখনও কেউ আসেনি, যার কারণে উনি ওইভাবেই সেন্সলেস হয়ে পড়েছিলেন। তো উনি ওনার শরীরের সমস্ত শরীরে খুব ব্যথা ছিল। তারপর উনি চিন্তা করেন ওনার যে সম্বল মাছ ধরার, সেটা জাল এবং যে ঝুড়ি, সেটা তো উদ্ধার করতে হবে। উনি আবার সেদিকে যান, গিয়ে দেখেন ওনার জাল ওভাবেই পড়ে আছে, কিন্তু ওনার ঝুড়ি আছে কিন্তু মাছ নেই। তো যাই হোক, উনি ওনার ঝুড়ি এবং জাল নিয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে বাড়িতে সব ঘটনা বলেন। উনি যেহেতু মানে খুব শারীরিকভাবে আঘাত পেয়েছিলেন, যার কারণে ওনার স্ত্রী তাকে সেবা শুশ্রূষা করেন এবং খুব জ্বর আসে ওনার। স্বাভাবিক, ভয় পেলে জ্বর আসায় মানে আসতেই পারে। তো তারপরে ওনার স্ত্রী ওনাকে এক ওঝার কাছে নিয়ে যান। তখন ওঝা সব ঘটনা শোনে এবং বলে যে তুই খুব বড় বাঁচা বেঁচে গেছিস। তার কারণ হচ্ছে যে তুই যেই জায়গাটাতে মাছ ধরতে ধরতে চলে গিয়েছিলি, বহু বছর আগে ওইখানে একটা মহিলার লাশ পাওয়া গিয়েছিল যার অপমৃত্যু হয়েছিল। এরপর থেকে সাধারণত ঝড়ের রাত্রে যদি কেউ মাছ ধরতে যায় এবং কেউ যদি না থাকে, একা একা থাকে, তখন ওই মহিলার সুরত ধরে একটা দুষ্টু জিন সে মানুষকে ধোঁকা দিয়ে এবং মাছ ধরার লোভে ফেলে আস্তে আস্তে নদীর ওই ব্যাকওয়ার্ড সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো যখন তোর লাশ মানে তুই লাশটা দেখেছিলি তার আগেই তোর জালটা আটকে গিয়েছিল। যেহেতু তুই কিছু ঝাড়ফুঁক জানতি, নিজের শরীরটাকে বন্ধ করে নিয়েছিলি আগেই, এই কারণে তুই যখন ডুব দিয়েছিলি তখনই তোকে চুবিয়ে মেরে ফেলতো, তোকে আর উঠতে দিত না। কিন্তু তোর কোনো ক্ষতি করতে পারেনি, তুই জালটা ছাড়িয়ে উপরে উঠে পড়েছিলি। কিন্তু তারপরও তোর ক্ষতি করার চেষ্টা করেছে এবং কিছুটা সফল হয়েছে। এই জন্য আর কখনো ঝড়ের রাত্রে মাছ যদি পাসও, কিন্তু ওই সাইড দিয়ে আর কখনো যাবি না। ওঝা টুকটাক ঝাড়ফুঁক করে দেন এবং তাকে এই পরামর্শ দেন। যেহেতু সতীশ সরকার ওনার বয়স তখন ছিল 30 থেকে 35-এর মতো, একটা ইয়াং একজন মানুষ ছিলেন, যার কারণে উনি আসলে ওই বিষয়টা তখনও অন্য কারো মারফত জানতে পারেননি। এই কারণে উনি ভুলটা করেছিলেন। আর ওই রাত্রে অন্য কোনো মানুষজন তো ওইভাবে আসেও নাই। আর এই সুযোগটাই ওই মায়া জাদু জানা ওই দুষ্টু জিনটি নিয়েছিল, যে পরবর্তীতে তার শরীরে আঘাতও করেছিল। যদিও সেটা তার মনে নাই, কারণ জ্ঞান ফেরার পরে তিনি সেটা দেখেছিলেন। সতীশ সরকার এখনো জীবিত আছেন, ওনার বয়স এখন প্রায় 80 ছুঁই, অতিশীপর একজন বৃদ্ধ, কিন্তু ওনার এখনো কিন্তু মাছ ধরার নেশা আছে। এখন ওর নাতিপুতি হয়ে গেছে, উনি মাছ ধরেন, দিনের বেলা ধরেন, নাতিপুতির সাথে নিয়ে যান, ছেলেবেলেদের সাথে নিয়ে যান, কিন্তু রাতের বেলা এখন আর মাছ ধরেন না। তো হয়তোবা সতীশ সরকার আমাদের গল্পটি শুনে থাকবেন। সতীশ সরকারের জন্য আমাদের শ্রদ্ধা রইল। আর সন্তু ঘোষ, সে চমৎকার ঘটনা পাঠাচ্ছে, তার কাছে আরো ঘটনার
প্রত্যাশায় থাকলাম। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে স্টোরিটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এটিও সন্তু ঘোষ আমাকে পাঠিয়েছেন। আর সন্তু ঘোষকে যিনি বলেছেন তার নাম হচ্ছে শ্রী শিবপদ মণ্ডল, যিনি সন্তু ঘোষের প্রতিবেশী। ওনার বাড়ি সুন্দরবনের গোসাবা থানার অন্তর্গত মোল্লাখালী নামক স্থানে। আর ঘটনাটি যার সঙ্গে ঘটছিল সেটি এই শিবপদ মণ্ডল দাদার জ্যাঠামশাই, যার নাম ছিল শ্রী উমাচরণ মণ্ডল। ঘটনাটির সময়কাল 1975 থেকে 80 সাল, এইরকম একটা সময়ের মধ্যে। শ্রী উমাচরণ মণ্ডল উনি পেশায় ছিলেন একজন কৃষক, অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। আর উনি এবং ওনার স্ত্রী দুজনই একত্রে ওনাদের জমিতে কৃষিকাজ করতেন, নিজের জমিতেও করতেন আবার অন্যের জমিতেও করতেন। তো যাই হোক, ওনার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে তার জমি ছিল এবং উনি একটি পরিত্যক্ত জমিতে চাষাবাদ শুরু করেন। কথিত আছে ইংরেজ আমলে জমিদাররা তারা যখন কৃষকদের কাছ থেকে বা বিভিন্ন প্রজাদের কাছ থেকে কর নিত, এই কর যেই জায়গাটা থেকে নিত, এই কর নেয়ার এই স্থানটা ছিল এই জমি। সেখানে বড় একটি গাছও ছিল এবং একটি কুয়া ছিল, কিন্তু সেই কুয়াটি এখন মাটির সাথে মিশে গেছে, সেটা আর দেখা যায় না আর কি। তো কথিত আছে যে ওখানে যখন জমিদাররা প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করত, বিশেষ করে যারা একটু খুবই হতদরিদ্র শ্রেণীর বা খুব দুর্বল প্রকৃতির প্রজা ছিল, তারা যদি কখনো খাজনা প্রদান করতে অক্ষম হতো, তখন তাদেরকে জমিদাররা বিভিন্ন ধরনের শাস্তি দিত এবং জমিদারদের কথায় জমিদারের যে পাইক পেয়াদারা ছিল তারা সেই শাস্তিটা বাস্তবায়ন করত। সেই শাস্তিটা ভয়ানক রকমের বর্বর শাস্তি ছিল। যেমন এমনিতে তো চাবুক মারা এগুলো তো খুব সাধারণ বিষয় ছিল, এমন হতো কখনো কারো চোখ তুলে ফেলতো, হাত পা কেটে দিত। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল সেটি হচ্ছে কারো মাথা কেটে মাথাটা ওই কুয়ার মধ্যে ফেলে দিত এবং ওই জমিতেই ওই ডেড বডিটা পুঁতে দিত, তা সৎকারও করতে দিত না। এমন ভয়ানক নির্যাতনও করত, যার কারণে ওই জমিটা নিয়ে সবারই একটা আতঙ্কের জায়গা ছিল। ওই জমিতে কেউ সহজে চাষাবাদ করত না। যেহেতু শিবপদ মণ্ডল দাদার জ্যাঠামশাই শ্রী উমাচরণ মণ্ডল, উনিও আসলে ওরকম ধনী মানুষ ছিলেন না, ওনারও প্রয়োজন ছিল, যার কারণে উনি ওই জমিটা পরিত্যক্ত না রেখে ওনার স্ত্রীর সাথে পরামর্শ করে সেখানে চাষাবাদের জন্য সিদ্ধান্ত নেন। আর যেহেতু ওই জমিটা নিয়ে সবার ভয় ছিল, কেউ ওইটার দিকে তাকাতও না, কেউ ওইটা নিয়ে আগ্রহ প্রকাশ করত না। আর ওনারা যেহেতু কৃষিকাজ শুরু করেছেন, এটা নিয়েও আসলে কেউ শুরুতে একটু কেউ কিছু বললেও কেউ কিন্তু বাধা দেয়, সে যদি করতে পারে করুক, অন্য কারো তো আর এই বিষয়ে ওই জমি নিয়ে আগ্রহ নেই। যাই হোক, ঘটনাটি যেদিন ঘটে ওই রাত্রে এই শ্রী উমাচরণ মণ্ডল ওনার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হয় এবং ঝগড়াঝাটির এক পর্যায়ে শ্রী উমাচরণ মণ্ডল বলেন যে আমি বাড়িতেই থাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। তো ওনার স্ত্রী বলে ঠিক আছে যাও, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তো এইরকম ঝগড়াঝাটি যখন চলছিল তখন উনি রাগ করে বাড়ি ছেড়ে বের হয়ে যান। এখন চিন্তা করেন যে এখন কোথায় যাবেন। উনি চিন্তা করেন ওই যে আমাদের যে জমিটা এখন চাষাবাদ শুরু করেছি, ওদিকে তো রাতের বেলা খুব বেশি লোকজন যায় না, যে ওইখানে গিয়ে ওই গাছের নিচে বসে থাকে। তো স্ত্রীর সাথে রাগ করে মন খারাপ করে উনি বাড়ি থেকে দূরে সে 5 কিলোমিটার পায়ে হেঁটে সেই জমিতে চলে যান এবং ওই গাছের নিচে বসে থাকেন, মন খারাপ করে কান্নাকাটি করতে থাকেন। ওই সময় বেশ চাঁদনি রাত এবং জ্যোৎস্নার আলো খুব ভালোই ছিল, অনেক দূর পর্যন্ত চাঁদের আলোতে দেখা যাচ্ছিল। উনি হঠাৎ দেখতে পান দূর থেকে একজন মানুষ হেঁটে আসছে। তো একে তো ওনার মন খারাপ ছিল, বিষয়টা আসলে উনি অতটা পাত্তা দেননি। তারপরও যেহেতু বারবার তার সামনে পড়ে যাচ্ছিল যে দূর থেকে হেঁটে আসছে, উনি চিন্তা করেন যে এত রাত্রে তো এইখানে মানুষ আসার কথা না। তারপরও ভাবেন আসতেই পারে, কারণ আশেপাশে জমি আছে, অনেক সময় জমিতে ফসল লাগালে ফসল চুরি হয়,
এরকম বিভিন্ন ধরনের কেউ কেটে নিয়ে যায়, এই ধরনের বিভিন্ন বিষয় থাকে। তো হয়তোবা কেউ অনেক সময় রাতের বেলা কেউ ক্ষেত আবার রাতের বেলা দেখতে আসেন, কিন্তু যখন দেখতে আসেন তখন হাতে টর্চ লাইট বা হারিকেন বা এই টাইপের কিছু থাকে, কিন্তু ওই লোকের হাতে কিছুই ছিল না। আর শ্রী উমাচরণ মন্ডল উনি যখন বের হয়েছেন, রাগ করে বের হয়েছেন, তখন উনি কোনো হারিকেন বা টর্চ লাইট এগুলোও বাসা থেকে কিছু নিয়ে বের হন। উনি চাঁদের আলোতে হাঁটতে হাঁটতে চলে এসেছিলেন। তো উনি একটা বিষয় খেয়াল করেন যে ওই মানুষটা হাঁটতে হাঁটতে তখন কাছে চলে এসেছে, উনি দেখেন ওই মানুষটির মাথা নেই, লুঙ্গি পরা খালি গায়ে, কিন্তু শরীরে মাথা নেই। এটি যখন উনি দেখেন, উনি আসলে ওইরকম সাহসী মানুষ ছিলেন না, ভীতু প্রকৃতির মানুষই ছিলেন। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি প্রচন্ড জোরে এক চিৎকার করেন, চিৎকার দিয়েই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা ওনার জমির পাশে যখন আরো অন্যান্য কৃষকরা ভোরবেলা কাজে এসেছিল, তখন তাকে সেন্সলেস অবস্থায় পান, তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যান, তার জ্ঞান ফেরানো হয়। তখন তিনি সবাইকে এই বিষয়টা খুলে বলেন। তো ওনার শরীরে প্রচন্ড জ্বর আসে এবং উনি আবল তাবল মানে বকতে থাকেন আর কি, মানে উল্টাপাল্টা কথা, মানে পাগলের মতো আচরণ করতে থাকেন। তখন সবাই বলে যে ওনাকে ভূতে ধরেছে, তার দ্রুত এটা ট্রিটমেন্ট করতে হবে। তখন একজন ওঝাকে ডেকে নিয়ে আসা হয়, কারণ ওনাকে ওঝার কাছে নিয়ে যাওয়া যাচ্ছিল না, মানে অবস্থা খুব খারাপ ছিল। তো ওঝা যখন বাড়িতে এসেছেন, আসার পরে এই শ্রী উমাচরণ মন্ডল উনি ওঝার দিকে লক্ষ্য করে মানে বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকেন এবং বৃষ্টি ভাষায় গালিগালাজ করেন। তো ওঝা বুঝতে পারেন যে সত্যি তার উপর কোনো কিছু আসর করেছে। তখন বেশ কিছু মানুষজন ডাকেন, তাকে শক্ত করে ধরে রাখা হয় এবং ওঝা ঝাড়ফুঁক করা শুরু করে। ঝাড়ফুঁক করার একটা পর্যায়ে তখন এই শ্রী উমাচরণ মন্ডল স্বাভাবিকভাবে কথা বলতে থাকেন। তিনি বলতে থাকেন যে এই জমিটা চাষাবাদ করা যাবে না, এই জমিটা আমার ছিল। জমিদাররা জোর করে এই জায়গাটা দখল করে সেখানে কর নিত। আমি যখন এটার বাধা দিছি এবং বাধাটা জমিদারের ভালো লাগেনি, আমি আমার স্ত্রী মিলে বাধা দেই এবং বাধা দেওয়ার পর জমিদার নির্দেশ দেয় আমার মাথা কেটে ফেলার এবং আমার স্ত্রীকে হত্যা করার, এবং তার স্ত্রীকে কিভাবে হত্যা করতে হয়, জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করতে হয়। তার শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় এবং নির্মমভাবে তার সামনেই তার স্ত্রীকে হত্যা করা হয় এবং তারপরে তার ধর থেকে মুন্ডুটা বিচ্ছিন্ন করা হয় এবং তার মাথাটা ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সুতরাং এই জমিতে কেউ আসতে পারবে না, এমনটি বলেন। আসলে বিষয়টা এরকম যে ওনাদের শুরুতেই আসলে জিন তারাই ওই জমিটা পাহারা দিয়েছিল, এই কারণে ওই জমিতে কেউ আসুক তারা সেটা চায় না। আর ওই জমিটা যেহেতু এমনিতেই হন্টেড ছিল, কারণ ঔপনিবেশিক শাসন আমলে সেখানে ব্যাপক নির্যাতন হতো। তো এই ঘটনার পরে তখন ওঝা বলেন, ঠিক আছে, এই জমিতে আর কেউ চাষাবাদ করবে না, তুমি ওর দেহ ছেড়ে চলে যাও। আর স্বাভাবিকভাবে যখন কোনো ওঝা ওই কোনো পজেসড কোনো মানুষকে মানে এটা বলেন এবং ওর ভিতরে থাকা দুষ্ট জিনকে বলেন যে ছেড়ে চলে যাও, তখন বিভিন্ন কোনো সাইন রেখে যেতে বলে। এরকম আমরা বিভিন্ন সময় শুনেছি বিভিন্ন ঘটনাতে। তো যেমন একটা সাইন রেখে যেতে বলে যে সে যখন চলে যাবে তখন সে একটা গাছের ডাল ভেঙে দিয়ে যাবে। এটা কিন্তু যে শুধু এই ঘটনার ক্ষেত্রেই তা না, এটা এখনো কিন্তু হামেশাই মানে ওই দেহ ছেড়ে চলে যাওয়ার সময় একটা প্রমাণ রেখে যেতে বলে। যাই হোক, তখন ওই মাথা কাটা ওই জিন সে যখন চলে যায় দেহ ছেড়ে, তখন সে গাছের একটি ডাল ভেঙে যায়, সেখানে আরো অনেক মানুষ সাক্ষী ছিল এটা। এরপর শ্রী উমাচরণ মন্ডল উনি সুস্থ হয়ে যান এবং ওই জমিতে আর কোনো চাষাবাদ উনি করেননি। শুধু উনি কেন, এখন পর্যন্ত ওই জমি পরিত্যক্ত, ওখানে কেউ চাষাবাদ করে না। ঘটনাটি ছোট ছিল, যেটি সন্ধ্যা ঘোষ আমাকে পাঠিয়েছেন, আশা করি সবার ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমি চেষ্টা করছি যে একদম গ্রামের ঘটনা বা আমাদের পরিচিত যে পরিবেশ, এই পরিবেশের ঘটনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, সেটা কিছু কিছু বিষয় কমন থাকতে পারে, কিন্তু তারপরেও আমি সেই রিয়েল মানে ভয়ের যে রিয়েল যে ফিলিংস, সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না আমি কতটুকু সফল হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী রাতে যে ঘটনা আসছে সেই ঘটনার অপেক্ষায় থাকুন, সেটিও আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
আসিফ আলী। তো ওনার সাথে আমার পরিচয় 2015 সালের সেপ্টেম্বর মাসে। চমৎকার একজন মানুষ। বর্তমানে উনি একটি সরকারি চাকরি করছেন, কিন্তু কোথায় চাকরি করছেন সেই বিষয়ে সঙ্গত কারণে আমি আসলে বলতে পারছি না। তবে খুব ভালো একটা চাকরি উনি করছেন, যার কারণে আসলে ওই স্পর্শকাতর চাকরি হওয়ার কারণে ওনার চাকরির জায়গাটা আমি বলতে পারছি না বলে দুঃখিত। ওনার দেশের বাড়ি হচ্ছে বগুড়াতে। আর ঘটনাটি যখন ঘটেছে, ঘটনাটির সময় ছিল 2001 সালের নভেম্বর মাস। আর নভেম্বর মাস মানেই আমাদের বাংলাদেশের শীতকাল। যিনি ভিকটিম হয়েছিলেন তিনি আসিফ ভাইয়ের মামাতো মামা বলতে পারেন। তার মানে হচ্ছে ওনার আম্মুর আপন মামাতো ভাই। ঘটনাটির স্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রামে। মূল ঘটনায় যাওয়ার আগে আরো পিছিয়ে যেতে হবে অন্তত 80-90 বছর। প্রথমে ঘটনার একটি পিছনের ঘটনা আমাকে বলতে হবে। আসিফ ভাইয়ের নানির দাদা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদী পাড়ের কোনো এক ভাঙন প্রবণ এলাকা ছেড়ে ব্রিটিশ আমলেই 20 শতাব্দীর শুরুর দিকে বর্তমান অবস্থানে চলে আসেন। তিনি অত্যন্ত ধনী মানুষ ছিলেন। সে আমলে মানুষ এমনিতেই কম ছিল, আর তিনি নতুন এসে ঘরবাড়ি করায় তা ছিল মাইলের পর মাইল ফসলের জমি পার্শ্ববর্তী এলাকার। 3 দিকেই প্রায় জনমানব শূন্য তেপান্তর মাঠ, যেখানে ঝোপ জঙ্গল বাগান দিঘি কোনো কিছুরই অভাব নেই। আসিফ ভাইয়ের নানার আপন মামা, পরবর্তীতে তার নানার শ্বশুর এবং তার নানির বাবা জনাব কফিল উদ্দিন সাহেব মহান মুক্তিযুদ্ধে অত্যন্ত গোপনে স্থানীয় কিছু হিন্দু পরিবারের অসহায় নারী শিশু সহ পাক সেনারা মেরে ফেলতে পারে বা ক্ষতি করতে পারে এমন তরুণ যুবকদের আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে, এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয় খাবার থেকে শুরু করে নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন। এই সহযোগিতা করার জন্য তিনি মাটির নিচে পরিখা বা ট্রেন্স খনন করেছিলেন, আবার সুড়ঙ্গের মতো খনন করেছিলেন। এসব কারণে ওনার বাড়ির স্বাভাবিক অবস্থায় যেরকমটা ছিল তেমন তো ছিল না, যার কারণে কিছুটা ক্ষতি হয়। এছাড়া রাজাকাররা মাঝে মাঝে হানা দিত, তারপরে পাক সেনাদের তল্লাশি, এই সমস্ত কারণে বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তী সময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 1972 সালে উনি বাড়ির সংস্কার কাজ হাতে নেন। বাড়ির পূর্ব পাশে একটি বিশাল আকারের তেঁতুল গাছ ছিল। বয়স আনুমানিক তখনই ছিল 100 বছর। তেঁতুল গাছটির একটু বর্ণনা না দিলেই নয়। এই তেঁতুল গাছটি আসলে উচ্চতা কিন্তু খুব বেশি ছিল না, মাত্র 10 থেকে 12 ফিট। আমরা নর্মাল তেঁতুল গাছগুলো কেমন দেখি, বিশাল আকৃতির হয়, কিন্তু এটি এমন ছিল না। এটি একটু অদ্ভুত রকমের তেঁতুল গাছ ছিল। মাত্র 10-12 ফিটের এই বামন আকৃতির তেঁতুল গাছ কিন্তু অস্বাভাবিক রকমের প্রস্থ ছিল, মানে সেটা ছিল অনেক মোটা। আর গাছের নিচে যে কাণ্ড, এখানে ঠিক মাঝামাঝি বিশাল ফাঁপা জায়গা ছিল। তার মাঝে 5-7 জন প্রাপ্তবয়স্ক মানুষ অনায়াসে লুকিয়ে যেতে পারত। তেঁতুল গাছটি দেখতে অনেকটা বট গাছের মতো ছিল। এর শেকড় দূর দূরান্তে পর্যন্ত ছড়িয়ে ছিল। আরো একটি অদ্ভুত ব্যাপার, গাছটিতে অনেক তেঁতুল ধরলেও মানুষ তো দূরে থাক, কোনো পশু পাখিও তা খেতে আসতো না। গাছে পাখিরা বাসা বানানোর চেষ্টা করত, কিন্তু কোনো এক অজানা কারণে কোনো পাখি বাসা বানিয়ে থাকতো না। বাসার জায়গায় থাকতো, কিন্তু পাখিগুলো উড়ে চলে যেত। যাই হোক, ওই পরিবারের পক্ষ থেকে গাছ কাটার একটা উদ্যোগ নেওয়া হয়। একজন কাঠুরিয়াকে বায়না করা হয়। সে পরের দিন আসার কথা থাকলেও কিন্তু সে আসেনি। এরকম বেশ কয়েকজন কাঠুরিয়াকে বলা হয়, তারাও আসেনি। খোঁজ খবর নিয়ে জানা যায়
যে গাছ কাটার জন্য যখনই কথাবার্তা ঠিক হতো, ওই কাঠুরিয়ারা রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখত। কোনো ভয়ঙ্কর অবয়বের, কোনো অশরীরীর মতো কিছু একটা বা একাধিক স্বপ্নে দেখাতো, ভুলেও যেন এই গাছের কাছে না আসে এবং গাছের গায়ে কোনো ধরনের আঘাত সৃষ্টি না করে। স্থানীয়ভাবে জানা যায় যে অনেক আগে থেকেই ওই তেঁতুল গাছে ছিল জিন পরীদের বসবাস। আসিফ ভাইয়ের পূর্বপুরুষ জনাব কফিল উদ্দিন সাহেব, উনিও একসময় স্বপ্নে হুমকি পান, কেউ গাছের ক্ষতি করলে তার পরিণতি হবে ভয়াবহ। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পর দূরের কোনো এক কাঠুরিয়া গাছ কাটতে রাজি হয়। সে কাঠুরিয়া ছিল আবার খুব সাহসী একজন মানুষ। সে এইসব কিছু বিশ্বাস করতো না, আর বিশ্বাস করলেও এগুলোর সে ধারও ধারত না। কিন্তু যখন ওই কাঠুরিয়া গাছ কাটতে আসে, কুড়ালের মাত্র একটি কোপ দিতেই প্রাণী দেহের মতো গাছ থেকে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়। যে ঘটনা উপস্থিত সবাই দেখতে পেয়েছিলেন। ঘটনার আকস্মিকতায় কাঠুরিয়া সহ জনাব কফিল উদ্দিন সাহেব এবং আশেপাশের সবাই ভয় পেয়ে যান। আর কাঠুরিয়া একে তো ভয় পেয়েছিলেন, এর পরপরই উনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। এর কিছুদিনের মধ্যেই কাঠুরিয়া এই রোগে ভুগে অনেক অনেক কষ্ট পেয়ে তিনি মারা গিয়েছিলেন। যাই হোক, আল্লাহ তাকে মাফ করুন, জান্নাত নসিব করুন। এই ঘটনা যখন চারদিকে চাউর হয়ে যায়, তখন ওই তেঁতুল গাছটি দীর্ঘ অনেক বছর আর কেউ কাটার কথা চিন্তাও করেনি। এরপর বাড়ির মানুষ বা আশেপাশের স্থানীয়দের সাথে তেমন কোনো সমস্যাই হয়নি, বরং আরো উপকার হয়েছে। সেটা কিভাবে? সেটি হচ্ছে, গভীর রাতে চোর ডাকাত বা স্থানীয় কেউ যদি কেউ ক্ষতি করার জন্য ওই তেঁতুল গাছের কাছাকাছি দিয়ে যাওয়ার চেষ্টা করত, তখন তারা ভয়ানক কিছু শব্দ শুনতে পেত। আর চোর ডাকাতদের কথা একটু বিশেষভাবে বলতে হয়, কারণ চোর যদি কেউ চুরি ডাকাতি করার জন্য ওই গ্রামেই আসতো, তাহলে অদৃশ্য কেউ তাদেরকে ধাওয়া করত বা ভয়ানক আকৃতির কিছু দেখত, যার কারণে ওই গ্রামে চোর ডাকাতের উপদ্রব ছিল খুবই কম। এর অনেক বছর পর, যখন 2001 সালের বর্ষাকালে আসিফ ভাইয়ের নানির আপন বড় ভাই কাশেম নানা ভাই, তার ছিল 4 ছেলে। তিনি এই 4 ছেলেকে বাড়ি করার জন্য আলাদা আলাদা করে জায়গা ভাগ বাটোয়ারা করে দিতে চাইলে, তখন আবারও সেই তেঁতুল গাছ কেটে জায়গা ফাঁকা করার প্রয়োজন হয়। এতদিন কোনো সমস্যা না থাকায় সেই কাঠুরিয়ার ভয়াবহ মৃত্যুর কথা আসলে সবাই প্রায় ভুলেই গিয়েছিল। গাছ কাটতে বা বিক্রি করতে সিদ্ধান্ত নিতেই এবার কাশেম নানা ভাই স্বপ্নে দেখেন, তাকে অদ্ভুত দর্শন কিছু মানুষ এসে বলছে, কাশেম, আমরা তো দাদার আমলের থেকেই বা তারও আগে থেকেই এখানে আছি। আমাদের সামনেই তোর জন্ম, শৈশব, যৌবন কেটেছে। বিপদে আপদে আমরাই তোর পরিবার ও গ্রামের অনেক মানুষকে আগলে রেখেছি। খবরদার, এই গাছ কাটার কথা চিন্তাও করবি না। গাছ কাটার চেষ্টা করলে এই পরিণতি হবে ভয়াবহ। পরের দিন ঘুম ভাঙলে কাশেম নানা ভাই ভাবলেন, স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, আর এরকম মূল্যবান জায়গায় এরকম ঝোপ জঙ্গল রাখার কোনো মানে হয় না। আর যেহেতু এই তেঁতুল গাছটি তার প্রস্থর কারণে বিশাল জায়গা নিয়েছিল এবং তার শিকড় বাকড়ও অনেক জায়গা ব্যাপী বিস্তৃত ছিল, সুতরাং ছোট্ট একটু জায়গার মধ্যেই যে তেঁতুল গাছটি সীমাবদ্ধ ছিল তা নয়, বেশ অনেক জায়গা নিয়েই এই তেঁতুল গাছের বিস্তৃতি ছিল, যার কারণে তেঁতুল গাছটি আসলে বিক্রি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন কাশেম নানা ভাই। তিনি তার এক ব্যয়ের মাধ্যমে দূরের এক সমিলে গাছটি বিক্রি করে দেন এবং গাছটি বিক্রি করার পর এটি দিয়ে আর কাঠ তৈরি করা হয়নি, এটি কোনো একটা ইট ভাটায় পুড়িয়ে ফেলা হয়েছিল। গাছ কাটার পর অনেক বড় এলাকায় মোটামুটি পুকুরের মতো হয়ে গিয়েছিল, কারণ গাছের শেকড় বাকড় তুলতে হয়েছিল, এতটা গভীর ছিল গাছের শেকড় বাকড়, সেটা ছোটখাটো একটা কি বলবো, একটা পুকুরের মতো আকার নিয়েছিল। তাই 200 গজ দূরেও মোটা আকারের শেকড় বাকড় পাওয়া গিয়েছিল,
যেই শিকড়ে সার হয়ে গিয়েছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কি মানে মোটা এবং শক্ত শিকড় তৈরি হয়েছিল। আল্লাহর রহমতে ওই গাছ কাটার সময় তাৎক্ষণিকভাবে কারো কোনো সমস্যা হয়নি। তবে ঘটনাটা কিন্তু এখানেই শেষ নয়। প্রিয় লিসেনার্স, এখন চলে যাচ্ছি মূল ঘটনায়। গাছ কাটার পর থেকে ছোটখাটো কিছু সমস্যা দেখা দিয়েছিল, তবে সেগুলো তেমন উল্লেখযোগ্য নয়। মূল ঘটনা গাছ কাটার কয়েক মাস পরে শীতকালে ঘটা শুরু হয়, যখন কাশেম নানা ভাইয়ের সব থেকে ছোট ছেলে শরীফুল মামা, তিনি এশার সালাতের পর রাতের খাবার খেয়ে একটি উঁচু ভিটা জমির কলা বাগানে কলা পাহারা দিতে, টং বা মাচাং আমরা যেটা বলি, সেখানে চলে যান। লেপ, কম্বল, টর্চ, লাঠি, এরকম কিছু প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, কারণ ওই গ্রামে অনেকেই বিভিন্ন ফসল ফলাদি ফলাতো, এবং এই যে কলা থেকে শুরু করে বিভিন্ন জিনিস, তখন তারা কি করত, ওই বাগানে একটা টং বা মাচাং তৈরি করত এবং রাতের বেলা সেখানে থাকতো। দেখা যেত যে কেউ যদি কোনো সমস্যায় পড়তো, একজন চিৎকার দিলে অন্য টং বা মাচাং থেকে আরো যারা পাহারার জন্য যারা ছিল, তারা সবাই চলে এসে সম্মিলিতভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করত। এভাবেই তারা জমির পাহারা নিশ্চিত করত। ওই রাত্রে ওনার পানি পিপাসা খুব বেশি পেয়েছিল, যার কারণে উনি ঘুমানোর আগে বেশ পানি খেয়ে শুয়ে পড়েন। ঘন্টাখানেক পর ওনার ওয়াশরুমের ছোট চাপ অনুভব করেন তিনি। এখন তিনি ওই টং বা মাচাং থেকে বের হয়ে তিনি কলা বাগানের কোনো এক স্থানে প্রাকৃতিক কাজ সেরে যখনই উঠতে যাবেন, তখন তিনি হঠাৎ করে মনে হলো যে তার বডিটা নড়ে উঠছে। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, হঠাৎ করে আমি কেঁপে উঠলাম কেন? হতে পারে কোনো কারণে, কিন্তু উনি কেন যেন মনে হচ্ছিল উনি যেই জায়গাটার উপর দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে জায়গাটা বেশ নরম। কিন্তু শীতকালে এমন নরম মাটি তো হওয়ার কথা নয়, কারণ তখন তো স্বাভাবিকভাবে বৃষ্টি হয় না, আর তখন বৃষ্টি হয়ও নি। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, তাহলে এমনটা কেন? উনি পায়ের নিচে ভালো করে তাকান, তখন উনি দেখেন যে এমন একটা জিনিসের উপর তিনি দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে বিশাল মোটা একটি দড়ির মতো, কিন্তু চাঁদের আলোতে সেটি চিকচিক চিকচিক করছে এবং এটি তাকে সহ নড়াচড়া করছে। তিনি সামনে পেছনে ভালো করে তাকিয়ে টের পান তিনি ভয়ানক ও বিশাল আকৃতির একটি অজগর সাপের উপর দাঁড়িয়ে আছেন, যেটা এত বড় যে যতদূর চোখ যায় সেটার আগা বা মাথা বা শেষ কোনোটাই দেখা যায় না। পরিবেশের হিমশীতল ঠান্ডাতেও তার শির দ্বারা বেয়ে যেন ঘাম ছুটে গেল। প্রচন্ড ভয়ে একটা চিৎকার দিয়ে দৌড়াতে তার টং বা মাচাঙের কাছাকাছি যেতে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করেন বাড়ির বিছানায়। গত রাতে তার চিৎকারে আশেপাশে জমিতে থাকা লোকজন তাকে উদ্ধার করে। সে সময় তার দাঁত উপরের পাটির সাথে নিচের পাটি লেগে গিয়েছিল। তিনি নিথর হয়ে পড়েছিলেন। সারা রাত অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো যায় নাই। সকালে যখন হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিচ্ছিল বাড়ির সবাই, তখন হঠাৎ করে তার হুঁশ ফিরে আসে। হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয় নাই, তিনি সব ঘটনা খুলে বলেন। যদিও বা তিনি জ্বর বা এরকম বড় কোনো অসুখে আক্রান্ত হননি, কিন্তু যেহেতু ভয় পেয়েছিলেন, কিছুটা অস্বাভাবিক তিনি ছিলেন, কিন্তু আস্তে আস্তে তিনি স্বাভাবিক হয়ে যান। কিন্তু ওই দিন ঠিক ভর দুপুরে শারীরিকভাবে তিনি সুস্থতা বোধ করলেও তার আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। সবাই দেখে তিনি যেন কার সাথে কথা বলেন, অদৃশ্য কাউকে মারার জন্য তেড়ে যাচ্ছেন। গ্রামের গৃহস্থ বাড়িতে শাপল, কোদাল, দা, কুড়োল হাতের কাছে কিন্তু সবকিছুই থাকে। তিনি হাতের কাছে এগুলো যেটাই পাচ্ছিলেন, উনি ওই অদৃশ্য কাউকে সেগুলো ছুঁড়ে মারছিলেন। এমনকি সামনে যদি মানুষ বা গৃহপালিত জন্তু যাই থাক, তিনি তোয়াক্কা করতেন না। চিৎকার করে বলে উঠতেন, যা যা, আমাকে জ্বালাতে আসিস কেন?
পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে তাকে শিকল দিয়ে হাত পা বেঁধে রাখতে হয়েছিল। পরে কিছুটা স্বাভাবিক হলে শরীফুল মামা আসিফ ভাইকে নিজেই তিনি বলেছিলেন যে কি ঘটনা ঘটেছিল। উনি কাকে দেখতেন? তিনি দেখতেন হাত ও মুখ বাদে সারা শরীর পর্দা করে ঢেকে রাখা ভেড়ার মতো ছোট ছোট সাদা লোম আবৃত হাত এবং মুখ, মানে তার হাত এবং মুখে ভেড়ার মতো ছোট ছোট সাদা লোম ছিল, এবং ঠিক অন্য ধরনের একজন অপরূপ সুন্দরী নারীকে দেখতেন। এতটুকু তো বোঝা যাচ্ছিল, কারণ আমাদের স্বাভাবিকভাবে মানুষের মুখে কিন্তু ছোট ছোট কোনো সাদা লোম দেখা যায় না মানুষের মুখে, কিন্তু ওই অপরূপ সুন্দরী নারীর মুখে এরকম ছোট ছোট সাদা লোম ছিল, এটি তিনি দেখেছিলেন। শুরুতে সেই নারী তাকে হত্যা করার চেষ্টা করত, এমনকি আঘাত করত। তাকে মেরে ফেলার চেষ্টার কোনো কমতি ছিল না। পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবিয়ে, এমনকি বিভিন্ন ভাবে তার মস্তিষ্কে প্রভাবিত করে গলায় দড়ি দিয়ে যেন সুইসাইড করে, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছিল। মজার ব্যাপার হচ্ছে পরবর্তী ঘটনা কিন্তু এরকম হিংসাত্মক নয়, বরং সম্পূর্ণ বিপরীত ছিল। যাই হোক, শরীফুল মামার সিটি স্ক্যান বা অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট করেও মানসিক বা স্নায়বিক বিশেষজ্ঞ ডাক্তারগণ কোনো সমস্যাই খুঁজে পায়নি। অনেক চিকিৎসা করেও ফলাফল ছিল শূন্য। পরীরা তাকে বেশ কয়েকবার নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল। কয়েক মাস পর একদিন দুপুরে ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। প্রচন্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মনে হচ্ছে ভয়ানক কিছু একটা গর্জন করে উঠেছে। এখন সবাই খেয়াল করে যে আকাশে ভয়ানক বড় আকৃতির, মানে অস্বাভাবিক রকমের বড় একটা মানুষকে তুলে নিয়ে যেতে সক্ষম এরকম দুটো বড় বড় হাড়গিলা পাখি আকাশে চক্কর দিচ্ছে। ওদিকে একটি ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে দুপুরে ওই শরীফুল মামা উনি দোকানের মধ্যে ঘুমিয়েছিলেন। আর এই দোকানটা সেই জায়গাতে ছিল যেখানে ওই যে তেঁতুল গাছটি ছিল, ওইখানে একটা দোকান করেছিলেন। লোকজন টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতো সেই দোকান থেকে। তো উনি ওই তেঁতুল গাছের ওই জায়গাটিতে একটা দোকান দিয়েছিলেন আর কি। তো ওই মানে দুপুরে উনি চিন্তা করেছিলেন যে লোকজন তো তেমন নাই, আর উনি খাওয়া দাওয়া করার পর ঘুমও আসছিল, এই জন্য দোকানের ঝাঁপিটা সামনে থেকে নামিয়ে ভেতর থেকে লক করে উনি দোকানের মধ্যে ঘুমাচ্ছিলেন। আর ওই প্রচন্ড শব্দে যেটি হয় সেটা হলো ওই দোকানটি দুমড়ে মুচড়ে যায়। মানে এটা কিন্তু একটা অদ্ভুত ঘটনা যে দোকানটি দুমড়ে মুচড়ে যায়, আর ওই দোকানের মধ্যে ওই শরীফুল মামা আটকা পড়েন। আশেপাশের লোকজন যখন মানে জানতে পারে যে দোকানের মধ্যে শরীফুল মামা আছে, তখন তারা উদ্ধার করতে আসে, কিন্তু তারা দেখে একটা ভয়ানক ঘটনা। ওই যে আকাশে চক্কর দিতে থাকা দুটি অস্বাভাবিক রকমের বড় হাড়গিলা পাখি, তারা বারবার দোকানের কাছে নেমে আসছে এবং দোকানের ভেতর থেকে শরীফুল মামাকে টেনে হিচড়ে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, মানে তাকে উড়িয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষ অনেক জড়ো হয়ে গিয়েছিল, আর ওই অস্বাভাবিক দুটো পাখিকে দেখেও মানুষ জড়ো হয়ে গিয়েছিল, আর মানুষজন ভয়েও চিৎকার চেঁচামেচি করছিল। যাই হোক, যখন শত শত মানুষ সেখানে জড়ো হয়ে যায়, ওই পাখি দুটি দূর আকাশে মিলিয়ে যায়। শরীফুল মামা দোকানের মধ্যে সামান্য আহত হলেও তার তেমন কিছুই হয়নি, বেঁচে যান তিনি। আরো একটি অদ্ভুত ঘটনা, শরীফুল মামা সারা রাত ঘুমাতে পারতেন না। ঘুমের ঘোরে চিৎকার চেঁচামেচি এবং মানে অর্থহীন সমস্ত কথাবার্তা বলতেন, আবার কখনো কখনো অর্থপূর্ণ কথাও বলতেন। এটি কিন্তু ওই ঘটনার বেশ কিছু বছর পরেও ঘটেছিল। যেমন 2005 সালে কোনো এক গভীর রাত্রে তিনি হঠাৎ ঘুম থেকে জেগে কথা বলা শুরু করেন। তিনি বলতে থাকেন যে অমুক জায়গায় একটা চুরি হচ্ছে। সেই জায়গাটা কিন্তু ওনার বাসা থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল, এবং তিনি লাইভ ধারা বর্ণনা দেওয়া শুরু করেন। কারা কারা চুরি করছে, কি কি নিয়ে যাচ্ছে, চুরি শেষে মাল কোথায় রাখা হচ্ছে, সবগুলো উনি বলছেন।
মনে হচ্ছে উনি ভিডিও কল দেখে সবকিছু বলছেন, কিন্তু তখন তো আসলে ভিডিও কলের যুগ ছিল না। এবং পরে দেখা গেল সত্যি ওই দোকানে চুরি হয়েছিল। যেহেতু উনি বলেছিলেন যে মালামাল কোথায় নিয়ে যাচ্ছে, তার মুখের কথা শুনে সবগুলো মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছিল। কিন্তু দেখা গেল যারা চুরি করেছিল তারা কিন্তু আশেপাশের লোক ছিল, যার কারণে দেখা গেল যে সেই চোরদের নাম যদি বলা হয় তাহলে সামাজিকভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, শত্রুতার সৃষ্টি হতে পারে। এই কারণে চোরদের নাম প্রকাশ করা হয়নি। আরো একটি অদ্ভুত ক্ষমতা শরীফুল মামার প্রকাশ পায়। উনি মানুষের মাইন্ড রিড করতে পারতেন। কেউ যদি মুখে একটা বিষয় এবং অন্তরে আর একটা বিষয় চিন্তা করত, উনি সেটা ধরে ফেলতে পারতেন। এটা একটা অদ্ভুত বিষয় ছিল। যাই হোক, শরীফুল মামা কিন্তু অনেক বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। অনেক ডাক্তার, কবিরাজ, তান্ত্রিক, ফকির দেখিয়েও কিন্তু শরীফুল মামা সুস্থ স্বাভাবিক হননি। 2007 সালে নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে একজন পরহেজগার আল্লাহওয়ালা মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে চিকিৎসা শুরু করেন। তিনি আক্রমণকারী পরীদের সর্দারের সাথে কথা বলেন। শরীফুল মামাকে যে দেখা দিত তিনি একজন পরী ছিলেন এবং অত্যন্ত শক্তিশালী এবং খুব ভালো জ্ঞানী একজন পরী ছিলেন। তার এলেম কালাম থেকে শুরু করে নিয়ে অনেক বিষয় জানা ছিল, যার কারণে তার সাথে পেরে ওঠা এতটা সহজ ছিল না। পরীদের রাগ মূলত ওই তেঁতুল গাছ কাটা নিয়েই, কারণ বহু বছর ধরে তারা ওইখানে বসবাস করত। প্রথম দিকে প্রতিশোধ নিতে তারা বিভিন্নভাবে তারা চেষ্টা করে, এমনকি হত্যার চেষ্টাও করে। কিন্তু এই বেশ কিছু পরী ওখানে ছিল, এর মধ্যে একটি পরী শরীফুল মামার প্রেমে পড়ে যায়। সে অন্য পরীদের থেকে শরীফুল মামাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল। ওই পরীটি মামাকে অনেক অনুনয় বিনয় করেছিল যেন তাকে না ছাড়ানো হয়, আর শরীফুল মামা যেন কখনো বিয়ে না করে, কারণ সে শরীফুল মামাকে ভালোবাসতো। সে শরীফুল মামাকে বিয়ে করতে চায়, তাকে দূরে কোথাও নিয়ে যেতে চায়, সেখানে থাকতে চায়। কিন্তু আসলে এটা কি আদতে সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। যখন ওই পরহেজগার ব্যক্তি শরীফুল মামাকে ঝাড়ফুঁক করে এই সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন, তখন শরীফুল মামা দেখতে পাচ্ছিলেন ওই অপরূপ সুন্দরী ওই পরীটি অনেক কান্নাকাটি করছে, অজোর ধারায় কান্নাকাটি করছে। এবং পরীটি চলে যাওয়ার সময় বারবার ফিরে ফিরে তাকাচ্ছিল শরীফুল মামার দিকে এবং বলছিল, তুমি যদি চাও আমি আবার কখনো ফিরে আসব, আমি তোমার সাথে দেখা করব। কিন্তু মজার বিষয় হলো শরীফুল মামার মধ্যে ওই পরীর বিষয়ে কোনো আগ্রহই দেখা দেয়নি। শরীফুল মামা সুস্থ হয়ে যান। এখনো শরীফুল মামা দিব্যি ভালো আছেন। তার বয়স এখন প্রায় 40+ হয়ে গেছে। বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই আছেন। এখনো সেই পরীকে উনি আসলে দেখেননি কখনো, মানে ওই ঘটনার পরে আর কখনো দেখেনি, ওই পরীগুলো কখনো আসেওনি। কিন্তু ওই গাছ কাটার পরে যখন শরীফুল মামা সুস্থ হয়ে যান, এরপর থেকে ওই পরীর আর কখনোই কাউকে উৎপাত করতে আসেনি। জানা যায় যে ওই পরীরা আসলে মনে কষ্টও পেয়েছিলেন বেশ, কারণ হচ্ছে যেহেতু ওই গাছে তারা থাকতেন এবং মানুষের উপকার করেছিলেন, তো তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা, গাছ কেটে ফেলা, এটাও তারা আসলে স্বাভাবিকভাবে নিতে পারেনি। তারা অতটা ক্ষতিকর ছিল না, কিন্তু তারা মনে অনেক কষ্ট পেয়েছিলেন যে এই গ্রামের মানুষের অনেক উপকার করেছি বা এই পরিবারের অনেক উপকার করেছি। কিন্তু আসলে বাস্তবতা তো এটাই যে এত বিশাল আকৃতি নিয়ে যে জায়গা, মানে এই তেঁতুল গাছটি ছিল, মানুষের পরিবার বড় হচ্ছে, তাদেরও তো ঘর বাড়ি করতে হবে, এই জন্য তারা আসলে কাটতে বাধ্য হয়েছিলেন। এখানে তাদেরও কোনো দোষ নেই। যাই হোক, সামগ্রিক বিবেচনায় হয়তো বা পরীরাও বুঝতে পেরেছিলেন যে আসলে মানুষেরও করার কিছু ছিল না, এই কারণে তারাও চলে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, আসিফ ভাই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী রাতে সন্তু ঘোষের দুটো ঘটনা আসছে, মাছ ধরা কেন্দ্রিক ঘটনা এবং ভয়ানক একটি পরিত্যক্ত জায়গা কেন্দ্রিক ঘটনা।
আশা করি সেই ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।